হয়েছে? না তেমন কিছু না, একটা স্বপ্ন দেখলাম, অন্যরকম স্বপ্ন। ও খারাপ কিছু? না না, খারাপ কিছু না। দেখলাম আমাদের মিলটা আবার চালু হয়েছে, হাজার হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছে, তারা নিজেরাই মেশিনপত্র সব ঠিকঠাক করে নিচ্ছে। এটা এটা স্বপ্ন না আকাশ, এটা সত্যের পূর্বাভাস। তাই জন্য হয় প্রীতি, তাই জন্য হয়। ওই বন্ধ মিলটার কথা ভাবলে আমার বুকের ভেতরটা যেন কেমন করে। তুমি বিশ্বাস করো, মিলটা আবার চালু হবে। রক্ষা করো মা। কি ব্যাপার বিশ্বরায়, এত সকালে? সারা রাত ভালো ঘুম হয়নি, কিছুতেই একটা সিদ্ধান্তে আসতে পারছি না। কি সিদ্ধান্ত? না ঠিক সিদ্ধান্ত না, মানে এটা ভাবনার কুল কিনারা পাচ্ছি না কিছুতেই। বিশ্বরায়, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বিষয়টা আপনাকে খুলেই বলি, একই বিপদে যখন আপনিও আছেন আমিও আছি, তখন সিদ্ধান্তে অংশগ্রহণ করা আপনারও উচিত। মানে আমি বলছিলাম কি, আমার ভাইপো স্বদেশকে আর ভাইজি নেহাকে ওপারে নিয়ে যেতে চাচ্ছিলাম। স্বদেশ তো যেতে চায় না, নেহা যাবে না অন্য কারণে। থাক, সেসব কথা মুখে তোলো পাপ। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। সেই জন্য নেতার পরামর্শে আমি একটা নতুন কৌশল নিয়েছি, শিকার দিয়ে শিকার ধরার কৌশল। কিরকম? না মানে নেতা বললেন যে কোনো সুন্দরী মেয়ের প্রেমের জালে স্বদেশকে যদি একবার ভাসনা যায়, অবশ্য মেয়েটি অবশ্যই আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, তবেই না তাকে দিয়ে ছলে বলে কলে কৌশলে স্বদেশকে দেশ ছাড়া করা যাবে। কিন্তু সেরকম মেয়ে এখন পাই কোথায়? এবার আমার একমাত্র মেয়ে দেবশ্রী ছাড়া তো আর কারোর উপর ভরসা করতে পারছি না। বলো কি তুমি? অবাক হচ্ছেন কেন ঠাকুরমশাই? আমার মেয়ে শুধু নামে দেবশ্রী না, দেখতেও দেবীর মতো। আমার ভাইপো যদি একবার দেখে তাহলে পড়তে সময় লাগবে না, তখন দেখবেন রাজত্ব আর রাজপুত্র দুটোই আমার। ছি ছি বিশ্বরায়, সম্পদের লোভে অন্ধ হয়ে তুমি অধর্মের কথা বলছো। বেদে আছে কাকাতো ফুফতো মাসতুতো ভাই বোনের বিয়ে একদম নিষিদ্ধ। তুমি তোমার নিজের স্বার্থে ধর্মকে কলুষিত করতে পারো না। আচ্ছা অধরা নাস্তা করতে আসবে না? না, এত জোরাজোরি করলাম, ও বললো যে হসপিটাল থেকে ফ্রি খাবে। ও, অনুভবের জন্য খাবার নিয়ে গেছে না? আচ্ছা, ড্রাইভার তো এখনো আসেনি, তাহলে ও একা কি করে গেল হসপিটালে? একা যায়নি, ওস্তাদ জি ছিল সাথে নিয়ে গেছে। সত্যি প্রীতি,
সেলিমের মতো ছেলেই হয় না। ও যে আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করে, মাঝে মাঝে ভুলেই যাই যে আমাদের পরিবারের কেউ না। সেই জন্যই তো সেলিমের ব্যাপারটা একটু অন্যভাবে ভাবতে বলছিলাম। না না, আগাম কিছু ভাবার কোনো দরকার নেই, সময় হলে সব কিছু দেখা যাবে। ওহো, আমি তো উকিল সাহেবকে আসতে বলেছিলাম। এত সকালে উকিল সাহেবকে কেন? কোনো না না না, নতুন কোনো সমস্যা না, মানে ওই জুট মিলটার বিষয়ে ওনার সাথে একটু কথা বলতাম এই। আচ্ছা। ভাইজান কি ডাকছিলেন? হ্যাঁ, বসো। ঠিক আছে ভাইজান, অসুবিধা নেই, বলেন। আরে বসো না, বসো। আমি জানি তুমি খুব সহজ সরল একটা ভালো ছেলে, কিন্তু এমনিতে ভালো ছেলে আর সংসার জীবনে ভালো হওয়া কিন্তু এক নয়। সংসার জীবনটা হচ্ছে সাইকেলের মতো, এটাকে সবসময় ব্যালেন্স করে চলতে হয়, তা না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। জি ভাইজান। গুড। আচ্ছা, এই যে তুমি জি বললে, এটা কি জেনে বুঝে বললে না না বুঝে বললে? বুঝেই বলছি ভাইজান। শোনো, লাজুকলতা আমার খুব আদরের ছোট বোন। আমি জানি ভাইজান। সে একটু বাইরে বাইরে ঘুরতে পছন্দ করে, মানুষজনের সঙ্গে মিশতে পছন্দ করে। আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, সারাদিন ছুটোছুটি করতে হয়, কিন্তু স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যে একটা দায়িত্ব, একটা কর্তব্য থাকে, এটাকে তো এড়িয়ে চলা সম্ভব না। মানে তুমি যেটা করছো এটা কিন্তু একেবারেই ঠিক না, তাই না? জি, আসলে হয়েছে কি ভাইজান, ওই সকল কাজের চাপে। জি জি ভাইজান। শোনো, সকল কাজের চাপ নিজের কাঁধে না নিয়ে অন্যের কাঁধে ট্রান্সফার করো। নিজে হালকা হও, নিজে হালকা হয়ে সংসারে কিছুটা সময় দাও, তা না হলে এই সংসার নামক যে জিনিসটা সেটা কিন্তু অসার হয়ে যাবে। আরেকটা কথা, তোমাদের এই সংসারে আসলে একটা বাচ্চা খুব প্রয়োজন। বাচ্চাটা হচ্ছে না, তুমি কিন্তু ঘুরে ফিরে এই দোষটা আমার বোনের কাঁধে চাপাতে চাচ্ছ। আমি কিন্তু জানি দোষটা কার। উকিল সাহেব, আমি আপনাকে একটা বিশেষ কারণে আসতে বলেছি। জি বলুন। আমাদের চৌধুরী জুট মিলটাকে নতুন করে চালু করার কথা ভাবছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। যে ছোটোখাটো বিষয়গুলি আছে সেগুলি আমি সামাল দিতে পারবো। শুধুমাত্র লে অফটা উঠিয়ে নিলেই হলো। ঠিক আছে, লে অফটা তুলে নেওয়ার আইনগত ব্যবস্থা আপনি নিন। কিন্তু চৌধুরী সাহেব, আমরা তো এখনও অনুভবের জামিনের ব্যবস্থা করতে পারিনি। আর তাছাড়া আপনার শাশুড়ি মাত্র 3 দিন হলো মারা গেলেন। এইসব জটিল অবস্থায় সবগুলো জটিলতার মধ্যে কেমন যেন একটা যোগসূত্র আছে, আর সব জটিলতাই নিরঙ্কুশভাবে সমাধান করা সম্ভব নয়। ঠিক বুঝলাম না। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। আচ্ছা উকিল সাহেব, আপনি কি বলতে পারবেন অনুভবকে কে কৌশলে অ্যারেস্ট করিয়েছে? স্বদেশ 164 অনুভবের নাম বললেও আমার ধারণা টোটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে কাদের মোল্লার। আপনি কি জানেন উকিল সাহেব, সেদিন আমাদের চৌধুরী জুট মিলে আগুন দিয়েছিল কাদের মোল্লা। বলেন কি? হ্যাঁ। ডাক্তার সাহেব, আপনি তো সময় মতো কিছুই জানান না। আমি না মেমোরিয়াল হসপিটাল আমার স্ত্রীর নামে। এখানে ব্যক্তিগতভাবে আমি খুব ইমোশনাল, এখানে অনেক ইমোশন কাজ করে। আর এই হসপিটালের ব্যাপারে আমি কিন্তু রাজনৈতিক
লাভ লোকসানের হিসাব কখনোই করি না। বেডের অভাবে রোগীরা কষ্ট পাচ্ছে, বিষয়টা আমার ভালো লাগেনি। কটা বেড লাগবে আরও, সেটা আপনি অতি সত্বর আমাকে জানান, ঠিক আছে? কি স্যার সাজু সাহেব আসছে। এই সময় আচ্ছা, ঠিক আসতে পারবো। আসুন আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। সাধু সাহেব, হঠাৎ আপনি কোনো প্রোগ্রাম আছে নাকি? নেতা, আর প্রোগ্রাম চারিদিকে যা শুরু হয়েছে তাতে আমাদের সবাইকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। সাজু ভাই, হাত পা গুটিয়ে থাকতে পারলে তাও তো ভালো। জেলের ঘানি টানতে হবে কিনা আমি সেটাই ভাবতেছি। বাচ্চু, হঠাৎ জেলের ঘানি টানার কথা মাথায় এলো কেন? কোনো অপরাধ করেছো নাকি? নেতা, আমার কোনো কিছুই আপনার অজানা না। তাহলে তো ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। কারণ আছে নেতা, ক্ষমতা বদলের পালা শুরু হলে অনেক ভালো লোকও অপরাধী হতে সময় লাগে না। হঠাৎ ক্ষমতা বদলের কথাটা তোমার মাথায় এলো কেন? নেতা, কন্ট্রাক্টর হারুন যা শুরু করেছে তাতে তো নতুন করে আবার কি করেছে? গত রাতে আকাশ চৌধুরীর বাড়িতে হারুন কন্ট্রাক্টর গিয়েছিল গোপন বৈঠক করতে। আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি উকিল সাহেব। চৌধুরী জুট মিলকে নিয়ে। এটাই আমার প্রথম পজিটিভ স্বপ্ন। আমি উকিল মানুষ, আসলে স্বপ্নে টপ্নে বিশ্বাস করি না। তবে এইটুকু বলতে পারি যে এই স্বপ্নটা সম্ভবত আপনার পজিটিভ চিন্তাভাবনারই প্রতিফলন। এই মিলটাকে চালু করতেই হবে যে কোনো শর্তে। শুধু তাই নয়, এই মিল চালু না হলে কাদের মোল্লা আপনাদের পরিবারের কাউকেই শান্তিতে থাকতে দেবে না। তার পুরনো অপমানের জের ধরে একের পর এক আপনাদেরকে বিপদে ফেলবে। কথাটা খারাপ বলেননি, তার প্রমাণ তো অনুভবের মামলাতেই পেলাম। হ্যাঁ, এই সব কিছু ঠিকঠাক করার পরেও আসলে জামিনের ব্যবস্থাটা করতে পারলাম না। আমার ভাবতেই অবাক লাগে এসব কি করে হয়। আসলে ওই দিন এমন হঠাৎ করে যে জজ সাহেব আসবেন না, জজ সাহেব অসুস্থ বলেন বুঝতে পারিনি আমরা। বিষয়টা কোথা থেকে কোথা যে হয়ে গেল। তবে চৌধুরী সাহেব, আমার ধারণা চৌধুরী জুট মিল চালু হলে নেতা সবচেয়ে বেশি ভয় পাবে আপনাকে। কেন? কারণ মিলের 15,000 শ্রমিক আপনার নিয়ন্ত্রণে থাকবে, আর কাদের মোল্লার ভোট ব্যাংকটাই হচ্ছে মিলের এই 15,000 শ্রমিক আর তাদের পরিবারের ভোট। হারুন কন্ট্রাক্টর তাহলে বেশ বাড়াবাড়ি করছে। শুধু বাড়াবাড়ি না নেতা, বাড়াবাড়ির সীমা ছাড়া যেতেছে। তাকে ভয় দেখা কোনো লাভ নাই। ঠিক বলেছ। আসলে পোষা কুকুর যখন বিগড়ে যায় তখন তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তখন কৌশল অবলম্বন করতে হয়। কৌশল। আসলে নেতা, আমরা চারিদিক থেকে বিপদে পড়ে যেতেছি। এই বিপদের মূলেই হয়েছে গণক ঠাকুর। আসলে লোকটা কি চায়? কি চায় নেতা সেটা বোঝা কঠিন। আপনার নিষেধকে অমান্য করে গণক ঠাকুর শহরে ঢুকে পড়েছে, আর সেটাকে কেন্দ্র করে সারা শহরময় হইচই পড়ে গেছে। বাচ্চু, ওসি সাহেবকে ফোন লাগাও তো। হ্যালো, অতি সাহেব বলছেন? লিডার কথা বলবেন, একটু হোল্ড করুন। লিডার, অতি সাহেব। কি ওসি সাহেব, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি? ঘুম থেকে জেগে উঠুন, নইলে কিন্তু পরে চোখে সর্ষে ফুল দেখবেন। দেখুন, গণক ঠাকুর যেভাবে শহরে উত্তেজনা ছড়িয়ে বেড়াচ্ছে, তাতে যদি একটা বিশৃঙ্খলা হয় তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে, শুধু আপনাকে। ওয়ার্থলেস।
হ্যালো, আমি মন্টু রায়হান। কি নাম তোমার? আমার নাম অনিক। তোমার? মানিক। তোমার? লরেন্স। লরেন্স। তা ছোট ভাই, কি ব্যাপার, তোমরা ক্লাব ছেড়ে মন খারাপ করে এখানে বসে আছো কেন? মন ভালো নাই ভাই। আরে মন ভালো নাই সেটা তো তোমাদের দেখে বোঝা যাচ্ছে, কি কারণে ভালো নাই আমাকে খুলে বলো। কেন ভালো নয় আপনাকে বলতে হবে নাকি? আরে ছোট ভাই, রাগ করছো কেন? হ্যাঁ শোনো, তোমাদের মতো এরকম ইয়াং টক বগে বয়স কিন্তু আমারও ছিল। এই বয়সটা হচ্ছে তোমার আনন্দ ফুর্তির বয়স। একটা গান শোনো নেই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ফুর্তি করবা। শোনো, এনি প্রবলেম, কোনো রকম হেল্প লাগলে আমাকে বলবা, সব আমি সলভ করে ফেলবো। ওই মানিক অনেক তাড়াতাড়ি চল তো। কোথায়? আরে গণক ঠাকুর শহরে আসতেছে, গণক ঠাকুরের কাছে গেলেই তো জানা যাবে মুন্না ভাই সারা পাবে কিনা। আই তো তোরা তাড়াতাড়ি চল 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 চল। মুন্না ভাই, এইটা আবার কি? নিশ্চয়ই এগুলার কাছের কেউ হবে। আর যেন কি বললো, গণক ঠাকুর আস্তানা ছেড়ে শহরে, তাহলে আমি আর আস্তানা যাব কেন? আরে ভাই তুমি ফিরে আসলে যে? আরে যার কাছে যাব সেই তো চলে আসছে। সে চলে আসছে মানে? কে চলে আসছে? গণক ঠাকুর কোথায়? আরে এই চলে আসছে মানে তো এমন না যে ড্রয়িং রুমে চলে আসছে। তাহলে? আরে তোর সঙ্গে আলোচনা করে ঠিক করলাম না গণক ঠাকুরের কাছ থেকে আমরা কি কি জানবো। তো এখান থেকে বের হয়ে মরে যেতেই দেখি লোকজন কানাঘুষা করছে, গণক ঠাকুর তার আস্তানা ছেড়ে শহরে চলে এসেছে। শহরে? তারপর? তারপর আর কি, ভাবলাম তোর কথাগুলো আমি না বলে তোর নিজের কথা নিজের বলে ভালো। আছে না বিশেষ কিছু কথা যেটা নিজে জানা দরকার। কিন্তু গণক ঠাকুরের সব কথা তোর বিশ্বাস করা ঠিক হবে কিনা এটা তুই ভালোভাবে ভেবে দেখ। তুমি এমন করে বলছো কেন ভাইয়া? গণক ঠাকুর তো আর 10টা গণকের মতো না, ওনার সব কথাই সবসময় সত্য হয়। তা ঠিক, কিন্তু অপ্রিয় সত্যটা জানার থেকে না জানাই ভালো। পৃথিবীর সব সত্যতা এক না ভাইয়া। একটা মেয়ের জীবনের সার্থকতা তার মাতৃত্বে, আর সেই সন্তানের সাধী যদি উপরওয়ালা পূরণ করতে না পারলো, তাহলে কেন এই মিথ্যে আশ্বাস নিয়ে থাকা বলো? দেখ লতা, মানুষ কিন্তু বেঁচে থাকে একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে। কোনো কারণে যদি সেই আশা ভেঙে চুরমার হয়ে যায়, তখন মানুষের বেঁচে থাকাটা হয়ে যায় অনর্থ। সেই বেঁচে থাকায় কোনো আনন্দ থাকে না। ভাইয়া তুমি কেন ধারণা করছো যে গণক ঠাকুর আমাকে নিরাশ করবে? তুমি কি কিছু? না না, মানে আমি বলছিলাম কি, দেখ গণকের সব ভবিষ্যৎবাণী কিন্তু সত্য হয় না। ধর সে 10টা ভবিষ্যৎবাণী করলো, এর মধ্যে 5টা ফললো আর 5টা ফললো না। এখন যে 5টা ফললো না সেটা কেউ আমরা জানি না, আর যে 5টা ফললো সেটা সে ফলাও করে প্রচার করলো, আমরা সবাই জানলাম যে তার সব ভবিষ্যৎবাণী ঠিক হয়। এতে করে ওই তোর গণকের কেরামতি বাড়ে। এতে কি দাঁড়ায়? সব সত্য না ভাইয়া, গণক ঠাকুর আর 10টা গণকের মতো না, উনি অনেক ভালো মানুষ। ওনার কোনো কথাই এখন পর্যন্ত মিথ্যা হয়নি। তুমি দেখো, উনি আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুমি বসো, আমি রেডি হয়ে আসছি।
হারুন, তোমার কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? বাবা, আমি একটু আশ্রয় চাই। আমি আপনার কাছে একটু আশ্রয় চাই বাবা। হারুন, আমার কাছে তো আশ্রয় চাওয়ার কিছু নেই। আমার দরজা সবসময় সবার জন্য খোলা থাকে। হঠাৎ আজ আশ্রয় চাচ্ছ কেন? হয় বাবা। কিসের ভয়? বলতে পারবো না বাবা, তবে অনুধাবন করতে পারছি। হারুন, তোমার অনুধাবনটা সম্পূর্ণ ভুল। কেন বাবা? তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তুমি শুদ্ধ মানুষ, তুমি আত্মশুদ্ধির পথ বেছে নিয়েছো। তোমার তোমার ভয় পাওয়া মানায় না হারুন। কিন্তু বাঘের সঙ্গে লড়াই করে তো জঙ্গলে বাস করা যায় না বাবা। তুমি জঙ্গলে বাস করছো না হারুন, তুমি বাস করছো লোকালয়ে। তা ঠিক, তবু বাবা। তুমি যাও, নির্ভয়ে কাজ করো। কোথায় যাচ্ছ? মিলে উকিল সাহেবকে বলেছি সব ব্যবস্থা করতে। এখন কি দেখি মেশিনগুলোর কি অবস্থা। ও আচ্ছা। ও আচ্ছা, এই সংবাদটা শোনার পর শুধু ও আচ্ছাই বললে? তোমার তো আরো অনেক বেশি খুশি হওয়ার কথা। তুমি ঠিক বলেছ, কিন্তু যতটা খুশি হওয়ার কথা তার চাইতে বেশি ভয় পাচ্ছি আমি। কেন? আমি তোমাদের সব কথা শুনেছি। সম্পদ বাঁচাতে গিয়ে আপনজনের ক্ষতি হোক, এটা আমি চাই না। ক্ষতিকে তুমি আটকে রাখতে পারছো? হ্যাঁ, অনুভবের কোনো দোষ নেই। তুমি জানো, আমি জানি, এই শহরে সবাই জানে। তারপরেও তাকে জোর করে আটকে রাখা হচ্ছে। এটা শুধুমাত্র একটা লোকের চক্রান্ত। বারবার আমরা চক্রান্তে পা দেবো তা তো হতে পারে না। এবার আমরা কাদের মোল্লাকে প্রতিহত করবই। তবুও আমার ভয় হয়। ভয়ের কিছু নেই। চৌধুরী জুট মিল চালু হলে হাজার হাজার শ্রমিক জুট মিলে কাজ করবে। শ্রমিকদের ভুল ভাঙবে, তারা জান প্রাণ দিয়ে কাজ করবে, চৌধুরী জুট মিলকে ভালোবাসবে সেই আগের মতো। তখন আর কেউ আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না, কেউ না। কেমন আছো নসরুল সাহেব? বলতে সংকোচ হচ্ছে? ঠিক আছে, আমি বলছি। উপরের মহল নির্দেশ দিয়েছে আমি যেন শহরে ঢুকতে না পারি, মানুষের পাশে দাঁড়াতে না পারি, এই তো? মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কল্যাণ করা কি অপরাধ? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? বলুন, অপরাধ? না গণঠাকুর। তাহলে আমাকে বাধা দিতে এসছেন কেন? মানে উপরের মহলের অর্ডারে ওই শহরে আপনার আগমন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সেই জন্য আর কি। আপনি কি তাই বিশ্বাস করেন? যা বিশ্বাস করেন না তা কর মানে কি জানেন? নিজের আত্মার উপর অবিচার করেন। আপনার বিচার বুদ্ধিতে যদি মনে হয় আমাকে বাধা দেওয়া উচিত, তাহলে বাধা দিন, কিন্তু আপনি কিন্তু আমাকে আটকাতে পারবেন না। স্যার, গণক ঠাকুর চলে গেলে কিছু বললেন না? আসুন।
একটা বিরাট ভজঘটের মধ্যে পড়ে গেলাম। কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। পুরোহিতের কাছে একটু পরামর্শের জন্য গেলাম, উল্টো আমাকে বেদ বাক্য শুনিয়ে দিল। না মানে নেতা বললেন যে কোনো সুন্দরী মেয়ের প্রেমের জালে স্বদেশকে যদি একবার ফাঁসানো যায়, অবশ্য মেয়েটি অবশ্যই আমার নিয়ন্ত্রণে থাকতে হবে, তবেই না তাকে দিয়ে ছলে বলে কলে কৌশলে স্বদেশকে দেশ ছাড়া করা যাবে। কিন্তু সেরকম মেয়ে এখন পাই কোথায়? এবার আমার একমাত্র মেয়ে দেবশ্রী ছাড়া তো আর কারোর উপর ভরসা করতে পারছি না। বলো কি তুমি? অবাক হচ্ছেন কেন ঠাকুর মশাই? আমার মেয়ে শুধু নামে দেবশ্রী না, দেখতেও দেবীর মতো। আমার ভাইপো যদি একবার দেখে তাহলে পড়তে সময় লাগবে না, তখন দেখবেন রাজত্ব আর রাজপুত্র দুটোই আমার। ছি বিষয়, সম্পদের লোভে অন্ধ হয়ে তুমি অধর্মের কথা বলছো। বেদে আছে কাকাতো ফুফতো মাসতুতো ভাই বোনের বিয়ে একদম নিষিদ্ধ। তুমি তোমার নিজের স্বার্থে ধর্মকে কলুষিত করতে পারো না। আচ্ছা আমি তো বলদ কেন? পুরোহিতের কথায় সবকিছু প্যাচ লাগিয়ে ফেলছি। পুরোহিত ঠিকই বলেছে, আপন কাকাতো ভাই বোনের বিবাহ বেদে নিষেধ আছে, কিন্তু স্বদেশ আর আমার মেয়ে দেবশ্রী তো আপন কাকাতো ভাই বোন না। আমি আর স্বদেশের বাবা আমরা হচ্ছে মাসতুতো পিসতুতো ভাই। যদিও দেবেশ দা আর আমাকে আপন ভাই হিসেবে সবাই জানে, কিন্তু আমার মেয়ে দেবশ্রীকে এখন এখানে আনি কি করে? একটা চাল চালতে হবে, নতুন জটিল একটা চাল চালতে হবে। নমস্কার। ও সরি, আপনি তো নমস্কার সালাম এসব নেন না। আপনি মানব ধর্মে বিশ্বাসী, আর সে কারণেই কি আপনি এই দলবল নিয়ে মহড়ায় বেরিয়েছেন? আমি কোনো কিছু প্রমাণ করতে এখানে আসিনি। আপনি যাকে মহড়া বলছেন সেটা মানুষের ভালোবাসা, মানুষের ভক্তি। ভক্তি না ভীতি সেটা আমি খুব ভালো করেই জানি। মানুষকে ভাগ্যের কথা বলে তাদেরকে বোকা বানানোর চেষ্টাটা ছাড়ুন, নইলে অনেক বড় ঝামেলায় পড়তে হবে আপনাকে। স্যার আর কতক্ষণ এখানে থাকবেন স্যার? তোর কোনো সমস্যা? না স্যার, কোনো সমস্যা নেই স্যার। তুই ভাবতেছস যে আমি এমনি এমনি কেন এনে বসে দিছি, তাই না? আসলে কি জানোস স্যার, আমি চিন্তা করতেছি গণক ঠাকুররে আমি বাধা দিতে পারলাম নাকি। স্যার আপনি তো ইচ্ছা করে গণকরে বাধা দিলেন না। মানে? হ্যাঁ স্যার, গণক তো বললো আপনার বিচার বুদ্ধিতে যদি বাধা দেওয়া উচিত তাহলে বাধা দিন। আরে বেকুব, এটা তো মারফতি কথা, তোর গোবরওয়ালা মস্তিষ্কের মধ্যে এটা ঢুকবো না। ওই ওই দেবেশ মাস্টার ভাই, না ডাক দে তো, ডাক দে। স্যার নামটা তো ভুলে গেছি। মাথার মধ্যে তো খালি গোবর, নাম তো ভুল ভাই। স্যার আপনার নামটা বলেন, আমি ডাক দিই। ওরা নাম হইলে যে দূর, আমি তো ভুলে গেছি কেন। তাইলে স্যার আপনার মাথায় ডাক দে। এ দাদা, দাদা, ও দাদা, ও দাদা, দাদা যা।
এই যে দাদা, ও দাদা, দাদা, এই যে দাদা, ও দাদা, আরে দাদা। এত করে ডাকছি শুনতে পাচ্ছেন না? আমাকে ডাকছে সেটা বলবেন তো। বলা কি মশাই, ডেকে ডেকে গলা ছিঁড়ে ফেললাম। তো কেন ডেকেছেন শুনি? এই কেনটা তা আপনি আমাদের বলবেন। আমি ঠিক বুঝলাম না ওসি সাহেব। আমাদের থেকে পালানোর চেষ্টা করতেছিলেন কে? আশ্চর্য, আমি চোর না ডাকাত যে আপনাকে দেখে পালাবো? দেখেন, সবসময় কিন্তু চোর ডাকাতি পুলিশকে দেখলে পালায় না। এক ধরনের লোক আছে যারা আমাদেরকে দেখলে পালায়। জানেন তারা কারা? না না না, তারা হইল অপরাধী। দেখলেন কেমন ঘাবড়াই দিলাম আপনাদের। বিশ্বরায়, আমি সত্যি একটু ঘাবড়ে গিয়েছিলাম। কিছু মনে করেন না, আসলে পুরানা ট্রেনিংটারে একটু জ্বালাই নিলাম। ভালো থাকি। জি জি জি, অবশ্যই। আসুন, নমস্কার। স্যার, আপনি যে অ্যাক্টিং দেখালেন না স্যার। অ্যাক্টিং না, লোকটা আসলে ক্রিমিনাল। কতখানি ক্রিমিনাল সেটা দেখার বিষয় আছে। জি স্যার। চল। আমি এই শহরের মানুষগুলোর কাছে এসেছি, তাতে আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে আমার জনগণকে আপনি প্রতারিত করছেন। মানে ঠিক বুঝলাম না। আপনার মতো একটা চতুর মানুষ এ কথার মানে বুঝবে না, তার তো কোনো কারণ দেখি না। আমি সত্যি বুঝতে পারিনি আপনি কি বোঝাতে চেয়েছেন। আমি আসলে বুঝতে পারিনি। তবে আমাকে নিয়ে এই শহরের মানুষের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না? ক্ষতির নমুনা তো শুরু হয়ে গেছে। কিভাবে? এখনো তো আইনকে তোয়াক্কা করছেন না, থানা পুলিশের বাধাও মানছেন না। আমাকে মানুষের পাশে দাঁড়াতে না দেওয়ার জন্য আপনি এত উঠে পড়ে লেগেছেন কেন? আমি তো আপনার মতো এত ক্ষমতাধর নয়। আমি একটা সামান্য মানুষ, আপনি অনেক ক্ষমতাধর। আপনি কেন আমার মতো একজন সামান্য মানুষকে ভয় পাচ্ছেন? আমি আপনার প্রতিদ্বন্দ্বী নই, আপনার কর্মই আপনার প্রতিদ্বন্দ্বী। চলো। নমস্কার। নমস্কার। রাস্তার মাঝখানটায় দাঁড়িয়ে এভাবে মগ্ন হয়ে দুশ্চিন্তা করতে থাকলে তো গাড়ির চাকা পিষ্ট হয়ে যাবে। এভাবে কথা বলছেন আপনি কে? শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী ছাড়া কেউ এমন কথা বলে? শুভাকাঙ্ক্ষী? হ্যাঁ। আমার শুভাকাঙ্ক্ষী? অথচ আমি চিনি না। আপনার পরিচয়টা বলবেন? এই হচ্ছে এক ভয়ানক সমস্যা। সবাই শুধু আমার পরিচয়টা জানতে চাচ্ছে, তারপর আমি আমার পরিচয় পেশ করছি, সঙ্গে সঙ্গে সবাই আমাকে সম্মান জানানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে। আসলে আপনি কে? আমি আপনাকে আমার ফুল পরিচয়টা দিচ্ছি না, শুধু এইটুকু শুনে রাখুন, আপনাদের এই থানার ওসি আমাকে দেখা মাত্র চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আপনি এক কাজ করুন, রাস্তাটা ছেড়ে নিরাপদ দূরত্বে গিয়ে দুশ্চিন্তা করুন, তা না হলে আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে দুশ্চিন্তায় থাকবে। আসি, নমস্কার। তো আমি দেখছি সত্যি সত্যি একটা ফাপড়ের মধ্যে পড়ে গেলাম। ওসি সাহেব এক কথা বলে,
এই লোক আর এক কথা বলে, আবার ওসি সাহেব নাকি চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে। আসলে লোকটা কে? ঠিক আছে, এ বিষয়ে আপনারা ভাবেন না, আমি বিষয়টা নেতাকে আজকে টেলিফোন করে আমি জানাবো না। ঠিক আছে ভাই, যান এখন, যান আপনি, আমি কথা বলবো। কিরে রন্টু, খবর কি রে? ভাই এলাকায় তো অবস্থা বেশি ভালো না। তুই নিজে চোখে দেখছিস? নিজে চোখে দেখছি মানে নিজে চোখে না দেখলে আপনাকে আমি এটা বলবো? তাহলে তো বিষয়টা নেতাকে জানার লাগে রে। ভাই আপনি এখনই নেতাকে ফোন করেন। আসসালামু আলাইকুম নেতা।